বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গাপুজো, যেখানে ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকে না, ধর্মেরও কোনো ভেদাভেদ নেই। পুজোর আগেই কেনাকাটা শুরু। আসলে দুর্গাপুজো শুধু পুজো নয়, এটা হলো উৎসব। সেজন্যই তো সকলেই মেতে ওঠে এই উৎসবে। কিন্তু এই দুর্গাপুজোতে শুরু থেকেই কি সকল শ্রেণীর মানুষেরা আনন্দ করতে পারত? কি বলে ইতিহাস? আসুন জেনে নেওয়া যাক আজকের এই পর্বে। 1757 সাল পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে হারানোর জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে হাত মেলায় বাংলার কয়েকজন প্রভাবশালী হিন্দু জমিদার। তারা যুদ্ধে ইংরেজদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ ও আর্থিক সাহায্য প্রদান করে। যুদ্ধে সিরাজের পরাজয়ের মধ্যে দিয়ে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন জাঁকিয়ে বসে। বাংলার শাসন ক্ষমতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে পরিচালিত হওয়ায় কলকাতা হয়ে ওঠে পূর্ব ভারতের প্রধান বাণিজ্যিক কেন্দ্র। যুদ্ধে সহায়তার কারণে সেই সব জমিদারের অনেকেই কোম্পানির সাথে নানা ব্যবসা বাণিজ্যে জড়িয়ে পড়ে এবং তারা সম্পদের পাহাড় গড়ে তোলে। ফলে সমাজে হিন্দু জমিদারদের অনেকেরই প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পায়। এছাড়া সমাজের এক শ্রেণীর মানুষ ইংরেজদের সাথে বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য করে প্রভূত ধনসম্পত্তির মালিক হয়ে ওঠে। ইংরেজদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে, তাদের কৃপা দৃষ্টি অক্ষুণ্ণ রাখতে এবং সমাজে নিজেদের বিত্ত বৈভব প্রদর্শনের জন্য সেসব ধনী শ্রেণীর লোকেদের কাছে দুর্গাপুজো হয়ে ওঠে প্রধান ধর্মীয় উৎসব। হয়তোবা এখনকার দিনের যে সমস্ত কালচার রয়েছে কিছুটা আপনারা মেলাতে পারবেন। এখনো তো অনেক ধনী পরিবারেই পুজো পার্বণ বা বলা যেতে পারে পার্টি যে অনুষ্ঠিত হয় সেটা তো ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি করার জন্যই। ঠিক সেরকমটা কিন্তু তখনকার দিনেও ছিল, বা বলা যায় সূত্রপাত হয়েছিল। ধনীর সংখ্যা যত বাড়তে থাকে তার সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে দুর্গাপুজোর সংখ্যাও। এই পুজোকে ঘিরে তাদের মধ্যে শুরু হয় খরচ করার এক ধরনের অশুভ প্রতিযোগিতা। কলকাতা প্রধান বাণিজ্যিক কেন্দ্র হওয়ায় শহরের আশেপাশের জেলাগুলোতেও তার ঢেউ লাগে। আবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির চিরস্থায়ী বন্দোবস্তের কারণে গ্রামাঞ্চলে এক শ্রেণীর নব্য জমিদার গোষ্ঠীর আবির্ভাব ঘটে। নব্য জমিদারদের উদ্যোগে এই পুজো তখন শহর ছাড়িয়ে আশেপাশের জেলা এবং বাংলার গ্রামাঞ্চলগুলিতেও ছড়িয়ে পড়তে থাকে। শহরের দেখাদেখি এইসব গ্রামাঞ্চলের নব্য জমিদারেরাও পুজোয় নানা আমোদ প্রমোদে গা ভাসালেন। এই উৎসবকে ঘিরে সাহেবদের জন্য থাকতো বিলাস ব্যসনের এলাহি ব্যবস্থা। কোথাও কোথাও চলতো নাচ গানের উন্মত্ততা, কোথাও চলতো বাইজিদের নাচ, কোথাও এলাহি খাওয়া দাওয়ার ব্যবস্থা, কোথাও বসতো পানীয়র আসর। সবকিছুর মূলে থাকতো পুজোয় আসা অভ্যর্থদের সন্তুষ্ট রাখার চেষ্টা। 1771 সালে দুর্গাপুজোর এই জৌলুস দেখে ইংরেজ সাহেব এই পুজোকে বাংলার সবচেয়ে জমকালো পুজো হিসেবে অভিহিত করেছিলেন। কিন্তু দুঃখের বিষয় হলো বিত্তশালীদের এই পুজোয় সমাজের সকল শ্রেণীর মানুষের প্রবেশাধিকার ছিল না। কেবলমাত্র সমাজের গণ্যমান্য অতিথিরাই নিমন্ত্রিত হিসেবে এই পুজোয় আসতেন। অতিথি ছাড়া সাধারণ জনগণের পুজোয় শরিক হওয়ার কোনো সুযোগ ছিল না। তবে এর মধ্যেও ব্যতিক্রম ছিলেন রানী রাসমণি। তিনি তার জানবাজারের বাড়িতে যে দুর্গাপুজোর আয়োজন করতেন সেখানে ইংরেজ অতিথিদের বিনোদনের পরিবর্তে তার প্রজাদের বিনোদনের জন্য যাত্রাপালা এবং কবিয়াল গানের আসর বসাতেন। এই পুজোতে তার প্রজাদের অবাধ যাতায়াত ছিল। সময়ের সাথে সাথে বিত্তশালী জমিদার এবং বাবুদের প্রভাব প্রতিপত্তি আস্তে আস্তে ফিকে হতে থাকে। 1790 সালে ভারতের পশ্চিম বাংলার হুগলি জেলার বলাগড় থানার গুপ্তিপাড়ার এক পুজো অর্থাভাবে বন্ধ হওয়ার উপক্রম হলো। তখন পাড়ার 12 জন বন্ধু মিলে সেই দুর্গাপুজো নতুনভাবে আয়োজনের সিদ্ধান্ত নেন। উর্দু ভাষায় বন্ধুকে বলা হয় ইয়ার। আর সেই 12 জন ইয়ার মিলে যে দুর্গাপুজোর আয়োজন করেছিল তাকেই নাকি 12 ইয়ারি পুজো বা 12 পুজো বলে অভিহিত করা হয়ে থাকে। আবার অনেকের মতে এই ঘটনাটি ঘটেছিল কয়েকজন যুবক যখন কোনো ধনী জমিদারের বাড়িতে দুর্গাপুজো দেখতে যাচ্ছিলেন, তখন নাকি তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি এবং তারা সকলেই নিজেরা সিদ্ধান্ত নিলেন তারা নিজেরা নিজেদের মতনই দুর্গাপুজোর আয়োজন করবেন।
আর তারপর থেকে নাকি শুরু হয়ে যায় এই বারোয়ারি দুর্গাপুজোর। অনেকে অবশ্য এই পুজোকেই সার্বজনীন দুর্গোৎসব বলেছেন, মানে তখন থেকেই নাকি শুরু হয়েছে। তবে এটি নিয়েও কিন্তু মতভেদ অবশ্যই রয়েছে। এটি এমন এক পদক্ষেপ ছিল যা শুধুমাত্র উৎসবই ছিল না, ছিল সামাজিক প্রথার বিরুদ্ধে একরকম বিদ্রোহ। শোনা যায় এই পুজোয় পৌরোহিত্য না করার জন্য ব্রাহ্মণদের চাপ দেওয়া হয়েছিল। তখন এই পুজো সম্পন্ন করার জন্য এক নবীন ব্রাহ্মণ এগিয়ে এসেছিলেন। এই বারোয়ারি পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজো জমিদারদের প্রাসাদ থেকে বের হয়ে এসে আম জনতার উৎসব হিসেবে প্রথম পরিচিতি পেতে শুরু করে। দেবী হয়ে ওঠেন সার্বজনীন। এভাবে একক উদ্যোগের পুজো ধীরে ধীরে পরিবর্তিত হলো একাধিক জনের পুজোতে। বিত্তবানদের বাড়ি ছেড়ে দুর্গাপুজো সর্বসাধারণের হয়ে উঠতে শুরু করলো। গুপ্তিপাড়ার পুজো অনুসরণ করে মফস্বল এলাকাগুলোতেও, এমনকি গ্রামে গঞ্জে এই বারোয়ারি পুজো জনপ্রিয় হতে থাকে। তবে শহর এলাকায় এই পুজোর চল আসতে 100 বছরেরও বেশি সময় লেগে যায়। বারোয়ারি পুজো বেশ একটা গণতান্ত্রিক কায়দায় শুরু হলেও তা সামন্ততান্ত্রিক কাঠামো ছেড়ে বেরিয়ে আসতেও সময় লেগেছিল আরও বহুদিন। 18 শতকের শেষের দিকে বাংলার বিভিন্ন অঞ্চলে ধনাঢ্য বাড়ির পুজোর সংখ্যাও নেহাত কম ছিল না। তখনও পুজোয় ধনী গরিবের ব্যবধান ছিল চোখে পড়ার মতো। 19 শতকের শুরুর দিকে বাংলায় হিন্দু সমাজে নবজাগরণ ঘটতে থাকে। এ সময়ে রাজা রামমোহন রায়, দ্বারকানাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো প্রথিতযশা ব্যক্তিদের হাত ধরে বাংলায় নানা সামাজিক আন্দোলন গড়ে ওঠে। চারিদিকে লেগে যায় সমাজ সংস্কারের ঢেউ। অনেক যুবক ইংরেজি ও পাশ্চাত্য ধারার শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের নানা কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠে। অনেক সাধারণ পরিবারের সন্তানেরা শিক্ষিত হওয়ায় সমাজ সংস্কারের তারা অগ্রণী ভূমিকা নিতে থাকে। তেমনি তাদের মধ্যে স্বাধীনতা চেতনারও বিকাশ ঘটতে থাকে। ইংরেজদের অপশাসনের বিরুদ্ধে এইসব শিক্ষিত সমাজের ক্ষোভ দিন দিন বৃদ্ধি পেতে থাকে। ফলে ইংরেজদের বিরুদ্ধে ঘটতে থাকে ছোটখাটো বিদ্রোহ আর প্রতিবাদী আন্দোলন। এই সময়টায় স্বদেশী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বাংলা। এসব আন্দোলন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের মাঝে দূরত্ব কমিয়ে আনতে সাহায্য করে। এই সময় ব্যাপক হারে শিক্ষার প্রসার ঘটায় ধনী দরিদ্রের সামাজিক বিভাজনও অনেকটাই কমতে থাকে। নতুন ধ্যান ধারণা নিয়ে 1832 সালে কলকাতায় সর্বপ্রথম বৃহৎ পরিসরে বারোয়ারি দুর্গাপুজোর আয়োজন করা হয়। এই পুজোর মূল উদ্যোক্তা ছিলেন কাশিম বাজারের রাজা হরিনাথ। 1910 সালে এই বারোয়ারি পুজো সার্বজনীন দুর্গাপুজোর রূপ নেয়। এই ক্ষেত্রে দক্ষিণ কলকাতার ভবানীপুর অঞ্চলে আদিগঙ্গার তীরবর্তী বলরাম বসু ঘাট রোডের বাসিন্দারা প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন। তারা সমাজের সর্বস্তরের মানুষের থেকে চাঁদা তুলে সার্বজনীন দুর্গাপুজো আয়োজনের সিদ্ধান্ত নেন। এই সমিতির উদ্যোগে 1910 সালে সার্বজনীন দুর্গাপুজো শুরু হয়। কলকাতা শহরের এই বারোয়ারি পুজো প্রথম সার্বজনীন দুর্গাপুজো হিসেবে পরিচিতি পায়। এভাবে সারা বাংলায় সার্বজনীন দুর্গাপুজোর চল শুরু হয়। আর সার্বজনীন এই পুজো সার্বজনীন উৎসবে রূপ নিতে খুব একটা দেরি হয়নি। দুর্গাপুজোর এই সার্বজনীন আয়োজন সমাজের নানা স্তরে জনপ্রিয়তা পেতে থাকে। পরবর্তীকালে সার্বজনীন শারদীয় দুর্গোৎসব হিসেবে তা বাংলার সংস্কৃতির অংশ হয়ে ওঠে। তবে বেশ কয়েক দশক অবধি দেবীর অবস্থান ছিল একচালায়, কিন্তু পরবর্তীকালে দুর্গার একচালা ভেঙে 5 চালার প্রচলন করেন গোপেশ্বর পাল নামের একজন প্রতিমা শিল্পী। 1933 সালে কুমোরটুলি অঞ্চলের এক সার্বজনীন দুর্গাপুজোয় তিনি প্রথম একচালা কাঠামো ভেঙে 5 চালার দুর্গা প্রতিমা নির্মাণ করেন। এই 5 চালা কাঠামোর এক একটি কাঠামোতে দুর্গা ঠাকুর ও তার পরিবারের সদস্যদের আলাদাভাবে স্থান দেওয়ার ব্যবস্থা করা হয়। এ তো গেল একটি মত, কিন্তু আরও একটি মত বলছে কলকাতায় কংগ্রেস অধিবেশনকে কেন্দ্র করেই নাকি শুরু হয়েছে প্রথম সর্বজনীন দুর্গাপুজো। মালদহ এবং দিনাজপুরের জমিদারেরা প্রথম দুর্গাপুজো করতেন। তবে ইতিহাসে উল্লিখিত প্রথম দুর্গাপুজো ছিল মহারাজা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ ভবানন্দের তত্ত্বাবধানে 1606 সালের দিকে নদিয়ায়। পরবর্তীতে মহারাজা কৃষ্ণচন্দ্রের আমলে দুর্গাপুজো উদযাপন বৃহত্তর রূপ ধারণ করে। তার পূর্বপুরুষ রুদ্র রায়ের নির্মিত ভবনে এই উৎসব অনুষ্ঠিত হতো।
কলকাতায় প্রাচীনতম পুজো হলো বরিশার পারিবারিক পুজো, যার ১৬১০ সালে শুরু হয়েছিল এবং আজও তা ঐতিহ্য মেনেই হয়। পরবর্তীকালে কলকাতার নতুন শহুরে ব্যবসায়িক অভিজাতদের মধ্যে দুর্গাপুজোর প্রচলন গড়ে ওঠে। শোভাবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণদেব একটি পারিবারিক পুজো প্রতিষ্ঠা করেছিলেন, এই বিশ্বাস করে যে এটি তার ব্যবসায়িক স্বার্থকে আরও এগিয়ে নিয়ে যাবে। ১৭৫৭ সালে পলাশী জয়ের পর রবার্ট ক্লাইভ রাজা নবকৃষ্ণদেবের কাছ থেকে দুর্গাপুজোয় যোগদানের আমন্ত্রণ পান। তিনি শোভাবাজার রাজবাড়িতে এসেছিলেন, যেখানে তার জন্য একটি সোনার সিংহাসন রাখা হয়েছিল। রাজা নবকৃষ্ণদেব দুর্গার ধরন ব্যবসায়ীদের মধ্যে ফ্যাশনের প্রতীক হয়ে ওঠে। তারপর ধীরে ধীরে সেই আর কি ঘটনা, একটু একটু করে এই দুর্গাপুজো সার্বজনীন রূপ পায়। যাই হোক, বিভিন্ন মত তো শুনলেন, আপনাদের কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদমই ভুলবেন না এমনই বিভিন্ন ধরনের জানা অজানা বিষয় গল্প জানতে। আজকের মতন বিদায়, নমস্কার।